জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল ইস্যুতে তোলপাড়, হ্যাক হয়েছে জামায়াত, সত্য হলে নিন্দনীয় বিএনপি। নারীদের বন্দী রাখা যাবে না, যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা জামায়াত আমির। কয়েক আসরে অস্বাভাবিক ভোটার স্থানান্তরের অভিযোগ বিএনপির, কাল খুলনা যশোর যাচ্ছেন তারেক রহমান। সারা দেশে প্রার্থীদের জমজমাট প্রচার, বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা, আহত ২০ জন। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে বলে দাবি করেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গভবনের ওয়েবসাইট ব্যবহার করে এটি করা হয়েছে বলে দাবি জামায়াতের। এদিকে বিএনপি বলছে, নারীদের সম্পর্কে জামায়াত আমিরের মন্তব্য সত্য হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এছাড়া ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। শনিবার বিকেল ৪টা ৩৭ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৪টা ৫৫ বিষয়টি নজরে আসার সাথে সাথে অ্যাকাউন্ট উদ্ধার করার চেষ্টায় নামে জামায়াতের প্রচার ও মিডিয়া সেল। পরবর্তীতে রাতেই আমিরের পক্ষে একটি সাধারণ ডায়েরি দায়ের করে দলটি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি দল আমিরের পেজটি হ্যাক করেছে, যা বঙ্গভবনের একটি ওয়েবসাইটের ইমেইলের মাধ্যমে হ্যাক করা হয়েছে। এই যে আইডিটা হ্যাক হয়েছে, সেখানে আমাদের কেন্দ্রীয় যে মেইল অ্যাড্রেসটা জামাত ইসলামী সেখানে এসেছে। সেই মেইল অ্যাড্রেসটা আমরা সার্চ দিয়ে, আপনি এখনো যদি সার্চ দেন তাহলে ওয়েবসাইটে গিয়ে, সরকারের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে সেই মেইল অ্যাড্রেসটা আছে এবং সেটার সাথে সাথে ওই ব্যক্তির পরিচয়, ওখানে নাম সহ পরিচয় দেওয়া আছে। নারীদেরকে বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলকভাবে এই সাইবার অ্যাটাকটা করেছেন। আমরা আপনাদের সামনে স্পষ্ট করেছি যে আমরা এটা বোঝার পরপরই, জানার পরপরই আমাদের এই সংশ্লিষ্ট যে টিম তারা কি স্টেপগুলো নিয়েছেন, আমরা পরবর্তী স্টেপগুলো নেব ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে জানাবো। এদিকে দুপুরে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন সংবাদ সম্মেলনে বলেন, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে অশালীন মন্তব্য প্রকাশ হয়েছে তা সত্যি হয়ে থাকলে দুঃখজনক। নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। জামায়াতে ইসলামীর আমিরের পোস্টের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নারীদের ঘরে বন্দী করে রাখা যাবে না উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ করা হবে না। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। জামালপুর ও শেরপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। এর আগে শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতার পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত আমির। পরে কবর জিয়ারত করেন তিনি। আবির আহমেদের রিপোর্ট, ক্যামেরায় আনিস রহমান। দীর্ঘ ২৫ বছর পর জামালপুরে জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। একদিনের নির্বাচনী সফরে জামালপুর জেলার জনসভায় যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নারীদের ঘরে বন্দী রাখা যাবে না জানিয়ে তিনি বলেন, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার, আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়।
আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের না, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এর আগে শেরপুর জনসভায় যোগ দেন জামাতের আমির। বলেন, এখন থেকে পাহারা, কেউ সহিংসতা করলে জবাব দেয়া হবে। 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইবেন না। এ সময় জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়ে কথা বলেন তিনি। বলেন, একদল জামাতকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। এদিকে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের নেতা রেজাউল করিমের স্ত্রী সন্তানের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, তুচ্ছ শান্তির জন্য হানাহানি হবে না, এমন দেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী। এদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের, আল্লাহ তুমি সব দেখছো, আমি আমাকে সহ আমাদের সবাইকে তোমার কাছে হাওলা করি। আল্লাহ তাআলা এই এলাকার মানুষের উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এসব কর্মসূচির প্রভাব ভোটের সমীকরণে কতটা প্রতিফলিত হবে সেই দিকে এখন নজর রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের দিকেই তাদের মূল লক্ষ্য। আবির আহমেদ, এনটিভি নিউজ, শেরপুর। ঢাকা মহানগর সহ দেশের বিশেষ কিছু সংসদীয় আসনে অসংখ্য ভোটার স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর জামায়াত ইসলামীর পক্ষ থেকে নারীদের হেনস্থা এবং সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন 12টি জেলায় রিটার্নিং অফিসারের কাছে গণভোট ও সাধারণ নির্বাচনের ব্যালট পাঠানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচন নিয়ে অভিযোগ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কয়েকটি আসনে অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এই ব্যাপারে স্পষ্ট তথ্য থাকার কথা নির্বাচন কমিশনের কাছে, সেই জন্য আমরা তাদের কাছে বলেছি, কিন্তু তারা যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কম মনে হয়েছে। এরপরেই জামাতের পক্ষ থেকে নারীদের উপর সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি দেওয়া হয়। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় প্রতিনিধি দল। হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না, কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসির দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচন কমিশন থেকে এদিন পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, গাজীপুর সহ 12টি জেলায় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের আগমনের খবরে উজ্জীবিত খুলনা ও আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা। এরপর যশোরের জনসভায় যোগদান করবেন তারেক রহমান। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা। সোমবার এই মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন।
দীর্ঘ ২২ বছর পর খুলনায় তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত সাধারণ নেতাকর্মীরা। অপেক্ষায় আছেন দলীয় প্রধানকে সামনে থেকে দেখার আর জনগণের জন্য তার পরিকল্পনা সম্পর্কে জানার। সেই পরিকল্পনা শুনে এবং সেটা অনুধাবন করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সমগ্র খুলনার তরুণ ও যুব সমাজকে নিয়ে আমরা কাজ করব। অত্যন্ত আনন্দিত এবং মানে উদ্গ্রীব হয়ে আছে কতক্ষণে আমরা তার দেখা পাবো। 2 তারিখে আমরা খুলনাবাসী সকলেই যারা আছি জেলা মহানগরে সবাই ঈদের একটা আমেজ পাচ্ছি। তারেক রহমানের আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন কেন্দ্রীয় ও মহানগর বিএনপি নেতারা। বলছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্মরণকালে সবচেয়ে বেশি জনসমাগমের জন্য দলের সকলেই কাজ করছেন। বিএনপি নতুন পরিকল্পনা নিয়ে নেমেছে দেশকে একটি বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, এবং সেই কারণেই আমাদের নেতা যখন এখানে আসবেন আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করে দেবেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনায় খুলনায় উনি প্রকাশ করবেন। নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেবেন। খুলনার সমাবেশ শেষে তারেক রহমান যশোর উপশহর কলেজ মাঠে আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন। তার আগমনের খবরে সমাবেশস্থল পরিদর্শন করেছে স্থানীয় নেতারা। বেগম খালেদা জিয়ার সন্তানকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে আবেগ, সেই আবেগের বাইরে যশোরবাসী নয়, সেই আবেগ নিশ্চয়ই তাকে ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নির্বাচন ঘনিয়ে আসায় দম ফেলার যেন সময় নেই প্রার্থীদের। নাওয়া খাওয়া ভুলে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন তারা। ভোটারদের কাছে বলছেন নিজেদের পরিকল্পনার কথা, তবে ভোটাররা বলছেন সৎ যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। একজন ভোটারের কাছ থেকে মাটির একটি ব্যাংক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন একটি দল মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারটাকে ঠিক নির্বাচন করতে না পারি, সঠিক লোক থেকে যদি ভোট দিতে না পারি, তাহলে আমাদের কোনো কাজ হবে না। ভোটের দিন বা ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো যোগ হবে না। আমরা সেটা সত্য হাতেই দমন করব। সিরাজগঞ্জ 6 আসনে এনসিপির প্রার্থী সাইফ মোস্তাফিজের পক্ষে গণসংযোগে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একটা দল যারা নিজেদেরকে জাতীয়তাবাদের পতাকাধারী বলে, তারা লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসা অতিথি পাখিদেরকে মনোনয়ন দিচ্ছে। কক্সবাজার 1 আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেউলা মানিকপাড়া এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় যোগ দেন। তিনি বলেন, এদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নে গণসংযোগ করেন 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। আর 4 আসনে বিএনপির প্রার্থী আজিজুল বাড়ি হেলাল 13খাদা স্কুল মাঠে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন। রুখে দাঁড়াতে কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ হা ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। নরসিংদী 1 আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে যোগ দেন। নওগাঁ 1 আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান উপজেলার সরাইগাছি মাঠের জনসভায় যোগ দেন। এছাড়া শরীয়তপুর, লক্ষ্মীপুর, ঝালকাঠি, নাটোর, কুষ্টিয়া, মোংলা সহ সারা দেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম। রোববার রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় গণসংযোগকালে এমন অভিযোগ করেন তিনি। শেরপুরে জামায়াতের এক নেতাকে হত্যার কথা জানিয়ে নাহিদ বলেন, তাদের প্রার্থী এবং কর্মীদের আঘাত করা হচ্ছে, তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জনগণ সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরাই ভোট কেন্দ্র পাহারা দেবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে হলে জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় শাপলা প্রতীকে ভোট চেয়ে সংস্কারের পক্ষে সবাইকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের কর্মীদেরকে আঘাত করা হচ্ছে, শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে, তো এরপরে আর বলার প্রয়োজন নেই যে লেভেল প্লেইং ফিল্ড কি আছে বা নাই। এই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ তারপরও আমরা আশাবাদী, কারণ মানুষ এবার সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে এবং আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দিবে। চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বন্দর শ্রমিক কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। শ্রমিক নেতাদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি লাভজনক টার্মিনাল এবং এর আশেপাশে নৌবাহিনীর ঘাঁটিসহ স্পর্শকাতর স্থাপনা রয়েছে, ফলে সেখানে বিদেশি কোম্পানির অবস্থান নিরাপত্তা হুমকির কারণ হতে পারে। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরকে গতিশীল এবং আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকারের অনুমোদন পেলে আগামী ৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। আগামী ৯ তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসলে কতটা আন্তর্জাতিক মানের ছিল, সে প্রশ্ন তুলেছেন ক্রেতা দর্শনার্থীদের পাশাপাশি দেশি বিদেশি ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, নামে আন্তর্জাতিক হলেও মেলার পরিবেশ, পণ্যের মান ও সুযোগ সুবিধা কোনোটিই আন্তর্জাতিক মানের নয়। এবারের বাণিজ্য মেলা পুরোপুরি সফল হয়নি বলে স্বীকার করেছেন খোদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। ৩০তম আসরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ৫০ টাকার টিকিট কেটে অনেকটাই হই হুল্লোড় করে মেলায় প্রবেশ করছে ক্রেতা দর্শনার্থীরা। মেলায় প্রবেশ করেই অস্বস্তি, আচ্ছন্ন ধুলোবালিতে নিঃশ্বাস নেওয়াই কঠিন। যেখানে সেখানে ছড়িয়ে আছে কাগজ আর পলিথিন প্যাকেট। যে পরিমাণের যে ধুলা উঠতেছে, মানুষের শিশু, বাচ্চা বা বৃদ্ধ মানুষগুলো আসছে, তো তাদের দিকে তো নজর দিচ্ছে না। পূর্বাঞ্চলের বিশাল জায়গা নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল ৩২৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং হংকং এই ৬টি দেশের স্টল ছিল ১১টি। দর্শনার্থীদের অভিযোগ, মেলায় ছিল না কোনো নতুনত্ব। ইউরোপ আমেরিকান জিনিস, ইভেন চায়নার ভালো ভালো জিনিসও যদি বলি, সেগুলো আমাদের এখানে এক্সপেক্ট করি, কিন্তু ওই ঘুরে ফিরে ওই একই জিনিসই পাই। নিউ মার্কেটে যাই, গাউছিয়া যাই, মানে ওখানকার দোকানদারের সব জিনিসপত্র দিয়ে এখানে ভর্তি। মেলা আন্তর্জাতিক, অথচ ভেতরে অবৈধভাবে প্রবেশ করে অর্ধেকের কম দামে পণ্য বিক্রি করতে দেখা গেছে হকারদের। আমরা 30 লাখ 40 লাখ টাকা দাম মনে করেন যে শোরুম নিচ্ছে, আমরা তো মনে করেন যে ফুটে বসে 1000 টাকা 2000 টাকা দিয়া। শোরুমে এটা নিতে গেলে 500, 550, 800 এমন হইতে পারে। এমন বাস্তবতায় বাণিজ্য মেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশি ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলো।
সন্তুষ্ট নন বিদেশি ব্যবসায়ীরাও। কিছু লো প্রোফাইল দোকানপাট আছে যেগুলো আসলে এখানে নিউ মার্কেট থেকে আসা বিভিন্ন লোকাল মার্কেটের জিনিসপত্র এখানে সেল হয়, যার ফলে আন্তর্জাতিক মানটা আর বজায় থাকে না। সো ভেরি সরি টু সে যে দিন দিন এটা মান হারাচ্ছে। इंटरनेशनल नाम होने से नहीं इंटरनेशनल होता सर, उसका काम भी इंटरनेशनल जैसा होना चाहिए, पब्लिक भी, क्राउड भी और स्टॉल भी इंटरनेशनल जैसे होने चाहिए थे। In Europe, they don't know. In Latin America, they don't know. South America, North America, they don't know anything about this fair. If they increase for making the publication and advertisement. বাণিজ্য মেলা পুরোপুরি সফল হয়নি বলে স্বীকার করেছেন বাণিজ্য উপদেষ্টাও। বলছেন আগামী দিনে সুবিধা আরও বাড়ানো হবে। আমাদের নাগরিকদের যে আগ্রহ, যে কারণে ওনারা বাণিজ্য মেলায় আসেন, আমাদের জাতীয় সক্ষমতা সম্বন্ধে একটা ধারণা নেওয়া, সামগ্রিকভাবে উৎসাহিত হওয়া, অনুপ্রাণিত হওয়া। আমরা সেটা কতটুকু করতে পেরেছি, সম্ভবত পারিনি, আমরা সেখানে যেতে চাই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দিন দিন তার উদ্দেশ্য হারাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। 90 দশকে যতগুলো কোম্পানি প্রথম 2-3 বার দেখি আমি, যে বিভিন্ন যতগুলো দেশ, যতগুলো কোম্পানি এসেছিল, এখন তার থেকেও সংখ্যা কমে গেছে। আসলে তো হওয়া উচিত ছিল আমার বাংলাদেশের এখন ট্রেড যত বড় হয়েছে, এটা হয়তো আরও 4 গুণ বাড়ার কথা ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে এবার বাণিজ্য মেলায় প্রায় 393 কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, আর রপ্তানি আদেশ এসেছে 224 কোটি টাকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।